আমরা অনেক সময় বলি না, আমাদের সামনে যদি কমিউনিস্টরা বেরিয়ে একটা ভাষণ দেয়, চিন্তা করি এরা কি বললো, কি জানি করবো। আরে এরা কিচ্ছু করতে পারবে না, এরা फ्यूज बल्ब, ये फिनिश हो चुका है, खत्म है, ये बुझा हुआ मोमबत्ती है। ये मोमबत्ती আর ধরান যেত না কোনোদিন। তুমি যতই বড় বড় ম্যাচেস লেও না, ম্যাচ লেও, কমিউনিস্টের ডিএফ এর মোমবাতি ত্রিপুরা তার জ্বলতো না। আমি মাঝখানে একটু কম এসেছিলাম, হরিয়ানাতে ব্যস্ত ছিলাম, তো কমিউনিস্টের নেতারা দেখি বড় বড় কথা কয়, সাইরে লাইতেছে, আইয়া পড়তেছে, যাইয়া লাইতেছে, কিচ্ছু পারতা না, আগেও পারছে না, হনো পারতা না। আর কয়টা মাস পরে দেখো তোমাদের অবস্থা কি তা করি। ভারতবর্ষের কোন বিধানসভায় এর আগে এরকম ভাবে বিধায়করা বিধানসভার ভেতরে, অর্থাৎ যেই ঘরটার মধ্যে বিধানসভা অবশ্যই তার ভেতরে, বিধানসভার চত্বরে না, এলাকায় না, ভেতরে, ওখানে তারা বসলেন যে আমরা এখানে আছি, দিবারাত্র আমরা থাকবো, বাইরে আমরা যাব না। এই পরিস্থিতিতে নৃপেন চক্রবর্তী সহ বিধানসভায় যারা ছিলেন বিরোধী দলের 11 জন এমএলএকে অ্যারেস্ট করে মধ্যরাত্রিতে তাদেরকে জেলখানে নিয়ে গেল। জেলখানায় রাখলো না, পাঠিয়ে দিল তামিলনাড়ুতে ভেলুর জেলে। ভয়ে সন্ত্রস্ত হয়ে এদেরকে ত্রিপুরার জেলে রাখলে তারা না আবার জেল ভেঙে বেরোয়, অথবা তাদের না জেল থেকে বের করার চেষ্টা করে, তাদেরকে ওখানে পাঠিয়ে দিল। এ হচ্ছে ঘটনা। এবং বাইরের যে আক্রমণ, সে আক্রমণগুলি চলতেই থাকলো। এবং বিধায়কদের আক্রমণ যে গ্রেপ্তার করলো, এটা 11-এর মধ্যে সীমাবদ্ধ থাকলো না, এর বাইরেও যারা ছিলেন আরো 6 জন 7 জন, সবাইকে না, তাদের অধিকাংশকে পরবর্তী সময় যার যার বাড়িঘর থেকে গ্রেপ্তার করে তাদেরকেও সেই ভেলুর জেলেই পাঠানো হলো। এরকম পরিস্থিতির মধ্যে জরুরি অবস্থা জারি হলো। এবং এই সরকারটা তখন দ্বিধা দ্বন্দ্বের মধ্যে বাজেট পাস করতে পারবে কিনা। বাজেট যদি পাস করতে না পারে তাহলে অসুবিধা হবে। এবং এই যে জেলখানায় পাঠালো, এর মধ্যে দিয়ে হিসাব নিকাশ করে সে মনে করলো যে এবার হয়তো বাজেটটা পাস করা যাবে। তখন এই বাজেট নিয়ে কারার মাথা ব্যথা, জরুরি অবস্থা জারি হলো। জরুরি অবস্থা জারি হওয়ার পর এটাও জানা থাকা দরকার, সবাই জানেন না, কেউ কেউ জানতে পারেন, এমনকি কংগ্রেস দলের ক্ষুব্ধ বিধায়কদের মধ্যে একজন, তাকেও গ্রেপ্তার করলো সুকুমার সেনগুপ্ত, এবং তাকেও ত্রিপুরার জেলখানায় রাখলো না, ওই ভেলুর জেলে পাঠালো। দৈনিক সংবাদ পত্রিকা, তার যিনি সম্পাদক, এই পত্রিকা তখন বাইরের যে গণ আন্দোলন তার পক্ষে দাঁড়িয়ে কথা বলছিল, সংবাদ দিচ্ছিল। এবং এই পত্রিকা লড়াকু মানুষের হাতে হাতে আমাদের কর্মীরা, আমাদের নেতারা, আমি দেখেছি আমার মা কর্মচারী সংগঠন করেন, তারাও এই পত্রিকা অফিসে অফিসে বিক্রি করতেন। কেমন না, এরকম ভূমিকা তখন দৈনিক সংবাদের ছিল। তার যে এডিটর, তাকেও গ্রেপ্তার করে ওই আপনার ভেলুর জেলে পাঠানো হয়েছে। জরুরি অবস্থা জারি হওয়ার পর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির জেলের বাইরে যে নেতৃত্ব, তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করলো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নেতৃত্ব। আলাপ আলোচনার মাধ্যমে একটা অংশ কারান্তরে চলে গেলেন, বাকিদেরকে সাবধান থাকার বললেন, কিন্তু সবাই সাবধানতা অবলম্বন করতে পারলেন না। প্রায় 20 থেকে 25 জন গ্রেপ্তার হয়ে গেলেন। অধিকাংশ কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, এদের নেতৃত্ব, যুব আন্দোলন, তাদের নেতৃত্ব, তারা গ্রেপ্তার হয়ে গেলেন। আরেকটা অংশ নেতৃত্বের সামনের সারির জেলখানার বাইরে যারা, দশরথ বীরেন্দ্রকে বাদ দিলে তারা 2 জন তখন লোকসভার সদস্য, তাদের তো আন্ডারগ্রাউন্ডে যাওয়ার কোনো সুযোগ নেই, আর তাদেরকে গ্রেপ্তার করলে অসুবিধা হবে, তাদেরকে গ্রেপ্তারও করেনি। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বের একটা অংশ তখন তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেলেন, গোপন অবস্থান তারা গ্রহণ করলেন। কেন? পার্টিটাকে তো রক্ষা করতে হবে। দশরথ দেবকে গ্রেপ্তার করা হয়নি, বীরেন দত্তকে গ্রেপ্তার করা হয়নি, কিন্তু তারা তো ঘুরে ফিরে সংগঠন করার মতো কোনো সুযোগ নাই। যেখানেই যাবেন 24 ঘন্টা তাদের দিকে নজরদারি আছে। তাদের যেখানে যাচ্ছে, কারা আসছে চিহ্নিত করে মিটিং শেষ হলে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। তাহলে পার্টিটাকে তো আরো পঙ্গু করে দেওয়া হবে। ফলে তাদেরকে ঘুরে ফিরে মিটিং ইত্যাদি করা খুব কঠিন ছিল। এই পরিস্থিতিতে আন্ডারগ্রাউন্ডে যারা গেলেন, তারাই ঘুরে ঘুরে সাবরুম থেকে আরম্ভ করে ধর্মনগর পর্যন্ত
পার্টির নেতৃত্বের সঙ্গে এর মধ্যে যারা আপনার আন্ডারগ্রাউন্ডে গেলেন তাদের সঙ্গে কথা বলে, যারা আন্ডারগ্রাউন্ডে না তাদের সঙ্গে কথা বলে এই পার্টির সংগঠনটাকে সক্রিয় রাখার চেষ্টা, বিশেষ করে কৃষক সংগঠন এবং ছাত্রদের সংগঠন, এই দুইটা সংগঠনকে সক্রিয় করার একটা ভূমিকা সেই সময় পার্টির নেতৃত্বে নেওয়ার চেষ্টা করে। এই ছিল সেই সময়ের পরিস্থিতি, কিন্তু মুখ খোলা কিছু বলার মতো অবস্থা ছিল না। আমার মনে আছে এই জরুরি অবস্থার সময় এই উদয়পুরে এসেও আশ্রয় নিতে হয়েছে, আত্মগোপনে থাকার সময় 5টা-6টা বাড়িতে ঘুরে ঘুরে থাকতে হয়েছে। ছাত্রদের উদ্দেশ্যে একটা লিফলেট তৈরি হবে, আগরতলায় লিফলেট ছাপানোর কোনো সুযোগ নাই, কোনো প্রেস সাহস দেখাচ্ছে না। এই লিফলেট ছাপতে গেলে পরে প্রেসটাই বন্ধ করে দেবে। সেই জায়গায় তখন নরেশ ঘোষ পার্টির নেতা, তার সঙ্গে কথাবার্তা বলা হলো, উদয়পুরে তো 2-4টা প্রেস আছে, আমাদের একটা এরকম লিফলেট ছাপিয়ে দিতে পারেন। প্রশান্ত সাহার সঙ্গে কথা বলেন, প্রশান্ত দা এখন দুজনের কেউ নাই, বলে আমরা চেষ্টা করে দেখব। সেই লিফলেট উদয়পুরের কোনো এক প্রেস থেকে ছাপানো হলো, আপনি কি একজন ছাত্র, এই ক্যাপশনে আমার এখনো মনে আছে। ছেপে যেটা আমাদের হাতে দিল, পর থেকে আমরা দেখছি অজস্র ভুল, আবার নতুন করে এটা ছাপার কোনো সুযোগ নাই। এই ভুলগুলো হাতে কেটে কেটেই আমরা যে লক্ষাধিক লিফলেট ছাপিয়েছিলাম, ঘটনা তা না, তখন আর কি আমাদের সংগঠনও বড় না, 5-7 হাজার বা 1000-10 কত ছাপিয়েছি কেটে কেটে। সেই লিফলেট উদয়পুরে প্রশান্ত দাই সাহায্য করেছিলেন এই লিফলেট ছাপতে, সেই লিফলেট সারা ত্রিপুরা দেওয়ার একটা ব্যবস্থা হয়েছিল। পোস্টার লাগানো যেত না পার্টির নামে, একটা সময় গিয়ে এলাকার লোক, গ্রামের লোক এরকম নামে পোস্টার লাগাবার চেষ্টা তখন হতো। এইভাবে এখানে কাজ করতে হয়েছে। এখানে ছাত্র ফেডারেশনের একটা মিটিং নরেজের বাড়িতেই করতে হলো। স্বাভাবিক মিটিং হবে, প্রকাশ্যে যারা আছেন তারাই আসবেন। 2জন কমরেড ছিলেন যারা অপ্রকাশ্যে আছেন, আত্মগোপনে কাজ করেন ছাত্র ফেডারেশনের নেতৃত্বে, তারাও মিটিংটাতে অংশগ্রহণ করবেন। মিটিংয়ের একটা পর্যায়ে যখন শেষ হলো, স্নান করে খেতে যাবেন, এরকম সময় দেখা গেল বাড়িতে এসে পুলিশ হাজির হচ্ছে। ওই 2জন আপনার এই গোমতী নদী পার হয়ে উল্টো পারে চলে গেছেন। পরবর্তী সময় দেখা গেল যে না, তারা এই মিটিং ভাঙবার জন্য আসেনি। নরেশদার আত্মীয়, তিনি পুলিশ দপ্তরের কর্মী, সিনিয়র অফিসার, তার সঙ্গে দেখা করার জন্য থানা থেকে লোক পাঠিয়েছে। এর সঙ্গে আমাদের মিটিংয়ের কোনো সম্পর্ক নাই, তারা দেখা টেকা করে চলে গেছেন। কি বিষয় নির্দেশ ছিল, পরবর্তী সময় আমাদের 1 ঘন্টা পর খবর দেওয়া হলো, নদী পেরিয়ে যারা আন্ডারগ্রাউন্ডে ছিলেন তারা ফিরে আসলেন, খাওয়া দাওয়া করে সন্ধ্যার মধ্যে মিটিং শেষ করতে হচ্ছে। এরকম পরিস্থিতি ছিল, আগরতলায় মিটিং করার মতো অবস্থা ছিল না। আমার এখনো মনে আছে মির্জাতে আত্মগোপনে এই সোনামুড়া, উদয়পুর, বিলুনের একটা অংশ, পাশাপাশি শান্তির বাজার, এদের মধ্যে যারা কৃষক আন্দোলন করেন তাদের নিয়ে মিটিং হলো মির্জাতে, ট্রাইবেল এলাকাতে। নরেশদা এই মিটিংয়ের ব্যবস্থা করলেন, আমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন, এবং ওখানে গিয়ে পরিচয় হলো পরবর্তী সময়ে মাস্টারদা, যিনি প্রথম বামফ্রন্ট সরকারের ফরেস্ট ডিপার্টমেন্টের মন্ত্রী হয়েছিলেন। তখন ঈদের চলছে, সারাদিন না খেয়ে থাকা। এই মিটিংয়ে থাকলেন মাস্টারদা। সূর্যাস্ত যাওয়ার আগে মিটিং থেকে উঠে সেখানে গিয়ে তিনি টিফিন করলেন, তখন আমি বুঝতে পারলাম। এবং তিনি সোনামুড়ার এই মিটিং শেষ করে সন্ধ্যার আগে খাওয়া খেয়ে আবার হেঁটে সোনামুড়া গেছেন, কুলুবাড়ি তার বাড়ি। এইভাবে যোগাযোগ করে করে পার্টি জনগণের মধ্যে যে ক্ষোভগুলি আস্তে আস্তে তৈরি হচ্ছিল, এগুলিকে ভিত্তি করে সরকারের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা হচ্ছিল। তো এরকম পরিস্থিতির মধ্যে 77-এর লোকসভা নির্বাচন আমি আপনাদের সামনে বললাম, আমরাও ভোটে দাঁড়াবার চেষ্টা করেছি, কিন্তু আমাদের ফল ভালো হয়নি। দশরথদেব পরাস্ত হয়েছেন, বীরেন দত্তর জায়গায় নৃপেন চক্রবর্তীকে দাঁড় করা হয়েছিল। তাদেরকে জেলখানা থেকে ছাড়ার পর তার তো প্রায় জামানতই জব্দ হয়ে যাওয়ার মতো অবস্থা। সচিন্দ্রলাল সিংহ সিএফডির প্রার্থী হিসেবে তিনি দাঁড়িয়েছিলেন এই সাধারণ আসনে, ব্যাপক ভোটের ব্যবধানে তিনি জয়যুক্ত হয়েছেন। যদিও পরবর্তী বিধানসভার নির্বাচনে 2টো কেন্দ্রে তিনি দাঁড়িয়েছিলেন, 2টো কেন্দ্রেই তার জামানত জব্দ হয়েছিল। এটা আমি প্রসঙ্গক্রমে উল্লেখ করে রাখলাম। ফল কারা বলো, কিন্তু কংগ্রেস দলের ভেতরে
বিরোধ আরো বাড়লো, ত্রিপুরায় কংগ্রেস ভাঙলো, একটা অংশ বেরিয়ে আসলো, তারা জনতা পার্টি তৈরি করলো, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লোকদের সঙ্গে কথা বললো, কংগ্রেস মানে জনতা পার্টি এবং সিপিআইএম মিলে সরকার তৈরি করার প্রশ্ন আসলো, তাতে রাজি হলো সিপিআইএম। এটা 10 দফা 12 দফা একটা কর্মসূচির ভিত্তিতে সরকার তৈরি হলো, এবং সেই সরকার 2 মাস 3 মাস যাওয়ার পর প্রফুল্ল দাস মুখ্যমন্ত্রী শচীন সিংয়ের কথায় উঠে আর বসেন। প্রফুল্ল দাস তখন থাকেন জয়নগরে, আপনার বটতলা বাজারের পাশে একটা বাড়িতে ভাড়া থাকেন। অফিসের সমস্ত ফাইল তিনি যে বিছানায় শুন তার পেছনে জমা, তার ঘরের ফ্লোর ভর্তি, কোনো ফাইল সাইন করছেন না, কোনো কাজই হচ্ছে না। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিধায়করা, তার মধ্যে 3-4জন মন্ত্রী ছিলেন, যেটা কি হচ্ছে, আমরা যে 10 দফা 12 দফা প্রতিশ্রুতি দিয়ে সরকারটা তৈরি করলাম, কিছুই তো কার্যকরী করছেন না। বলে সরকারে আসার আগে এগুলি করতে হয়, সরকারে গিয়ে সবগুলি বাস্তবায়িত করতে হবে, এমন কোনো কথা নাই তো। এরকম পরিস্থিতিতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আলোচনা করে সরকার থেকে সমর্থন প্রত্যাহার করলেন, সরকার ভেঙে ফেলল। এই পরিস্থিতিতে যারা সরকার তৈরি করার ক্ষেত্রে কংগ্রেস থেকে বেরিয়ে জনতা পার্টি তৈরি করেছিলেন, তাদের একটা অংশ বেরিয়ে গেলেন, আবার কংগ্রেসের আরেকটা অংশ তাদের সঙ্গে যুক্ত হলেন। তারা এসে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে বললেন, আমরা আবার নতুন করে একটা সরকার তৈরি করব। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মধ্যে বিরোধ তৈরি হলো যে না না, এদের সঙ্গে গিয়ে কিলাম আমাদের, আমরা তো একবার করে দেখলাম, এরা তো একই, এরা তো কংগ্রেস, এরা কখনো সিপিআই, কখনো কংগ্রেস, কখনো জনতা পার্টি, এদের তো চরিত্রের কোনো পরিবর্তন হয়নি, সেটা তো সেই কংগ্রেসের দৃষ্টিভঙ্গি নিয়েই চলছে। ভোটের আগে এক কথা, জিতলে আরেক কথা। এখানে আমরা দেখছি সরকার তৈরি করার আগে এক কথা, সরকার তৈরি করার পর আরেক রকম কথা বলছে। আমরা এদের সঙ্গে গেলে পরে তো আমাদের মান-ইজ্জত সব ডুববে, মানুষের কাছে গিয়ে আমরা মুখ দেখাতে পারবো না। আমার এখনো মনে আছে, আগরতলা শহরে বিবেকানন্দ ব্যায়ামাগারের পাশ দিয়ে সেখানে একটা বাড়ি ভাড়া করে, সেই বাড়িটার মধ্যে আমাদের পার্টির রাজ্য কমিটির মিটিং হতো। বাংলাদেশের যুদ্ধের সময় যারা এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে একটা অংশ, বিশেষ করে যারা ওয়ার্কার্স পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, তারা আমাদের আশ্রয় থাকতেন, তাদেরকে এই বাড়িতে থাকবার ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম। আমরা দেখেছি টাকার বান্ডিলের উপর কাগজ বুড়িয়ে এটাকে বালিশের মতো করে তারা ব্যবহার করে সেখানে ঘুমতেন। এই যে বাড়ি, এই বাড়িতে আমাদের মিটিং চলছে, সেই মিটিংয়ের মধ্যে আমি দেখলাম, আমার এখনো মনে আছে, আমি তখন মানে নূতন রাজ্য কমিটির সদস্য, ভীষণ বিতর্ক হচ্ছে যে না, আমাদের পক্ষে আর এই ধরনের কোনো সরকারে যাওয়া ঠিক হবে না। শেষ পর্যন্ত 2 দিনের মিটিংয়ে তর্ক বিতর্কের পর বড় অংশ বললেন, ত্রিপুরার মানুষ কিন্তু এই মুহূর্তে ভোট চাইছে না, তারাও চাইছেন ঠিক আছে একটা সরকার ভেঙে গেল, আর একটা অকংগ্রেসী সরকার হোক। এরকম জায়গায় আমরা যদি না যাই, আমরা কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি। তাতে গিয়ে সংখ্যাগরিষ্ঠ অংশ এরকম আরেকটা সরকার তৈরি করার পক্ষে আসলেন। কিন্তু সিদ্ধান্ত হলো, কেন্দ্রে আমাদের লোক যাবে, পলিট ব্যুরোর সঙ্গে কথা হবে, যাওয়ার আগে প্রমোদ দাশগুপ্ত ত্রিপুরাকে সাহায্য করার পরামর্শ দিয়ে, তিনি আমাদের এই মিটিংয়ে ছিলেন না, যিনিই যাবেন, যাওয়ার সময় পশ্চিমবাংলা পার্টি অফিসে গিয়ে তার সঙ্গে একটু কথাবার্তা বলবেন, তার পরামর্শ যাচনা করবেন, এরপরে দিল্লি যাবেন, কথা বলবেন, দিল্লি যা বলবে তার ভিত্তিতে আমরা ঠিক করব। পাঠানো হলো একজন কমরেডকে, কথাবার্তা বললেন, ফিরে আসলেন, দিল্লি বললেন ঠিক আছে, তোমরা তর্ক বিতর্কের পর যখন সিদ্ধান্ত নিয়েছো আরেকটা সরকারে যাওয়া, জনগণ এই মুহূর্তে ভোট চাইছে না, আর তোমরাও চট করে চাইলে এরকম অবস্থা নাই, তো 2 মাস 3 মাস আগে ভোটে তো ভীষণভাবে আমরা পরাস্ত হলাম, দেখা যাক, সরকারে গিয়ে দেখতে পারো। আবার ওই যে প্রথম অকংগ্রেসী সরকার যেটা হলো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি থেকে 10 দফা 12 দফা, তার সঙ্গে আরও 1-2টা বিষয় যুক্ত করে 13-14 দফা নিয়ে আরেকটা সরকার তৈরি হলো। তাতে সেই জায়গায় আগের মুখ্যমন্ত্রী না, আরেকজন মুখ্যমন্ত্রী, তিনিও কংগ্রেস দলেরই ছিলেন, কৈলাসহরের আপনার কোনো একটা বিধানসভা থেকে জয়যুক্ত হয়ে এসেছিলেন, তিনি মুখ্যমন্ত্রী হলেন। কিন্তু দেখা গেল 2 মাস 3 মাস পর একই দৃষ্টিভঙ্গি। সেই জায়গায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিদ্ধান্ত নিল, যা আমরা বলেছিলাম মানুষের কাছে ব্যাখ্যা করা হলো, যে আমরা আপনাদের ভাবনা চিন্তার প্রতি সম্মান দেখিয়ে, শ্রদ্ধা দেখিয়ে, আপনারা চাইছিলেন না
অন্তর্বর্তীকালীন একটা বিধানসভা নির্বাচন আমরা এরকম সরকার তৈরি করতে যাতে অংশগ্রহণ করি, পরপর এরকম দুটো সরকার আমরা গেলাম। কিন্তু যেটা দেখা যাচ্ছে এরা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত করার পক্ষে না। এদের সঙ্গে থাকলে আপনারা আমাদেরও ভুল বুঝবেন, তাই এদের উপর সমর্থন প্রত্যাহার করে আমরা এর থেকে বেরিয়ে আসছি এবং এই বিধানসভা ভেঙে দেওয়ার দাবি করছি আমরা। এবং এই দাবি করা হলো, বিধানসভা শেষ পর্যন্ত ভেঙে দিল, রাষ্ট্রপতি শাসন জারি হলো, পরবর্তী সময় বিধানসভার মানে নির্বাচন ডাকা হলো। সেই নির্বাচনে যাওয়ার আগে ত্রিপুরায় প্রথম বামপন্থী ফ্রন্ট তৈরি হলো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি উদ্যোগ নিয়ে। তাতে সিপিআইএম এর সাথে যুক্ত হলো আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক, সিপিআই না, সিপিআই কংগ্রেসের সঙ্গে, এটা জানা থাকা দরকার। বলে সিপিআইএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক এই তিন পার্টি মিলে বামফ্রন্ট তৈরি করে 60 আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করলাম। আমাদের ধারণার মধ্যে ছিল না যে এই ভোটের ফলাফলের মধ্য দিয়ে হয়তো আমরাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার তৈরি করতে পারবো। আমার এখনো মনে আছে আগরতলার উমাকান্তি স্কুলে ভোট গণা হচ্ছে, তো একটা 3টা ভাগে ভাগ হয়ে ভোট গণা হচ্ছে। একটা ভাগে এই প্রধান যিনি হিসেব নিকাশ করেন তার পাশে বসে আমাদের পার্টির পক্ষ থেকে সেখানে ভূমিকা নেওয়ার ক্ষেত্রে আমারও অবস্থান ছিল। তো হঠাৎ করে আপনার লক্ষ্য করলাম যে আপনার শ্রীযুত রায়, যিনি গণরাজ পত্রিকা একসময় চালাতেন, হ্যাঁ, কংগ্রেস দলের নেতা, খুব ভদ্র মানুষ, ভীষণ সিগারেট খেতেন, তিনি কংগ্রেস দলের প্রার্থী হয়ে তিনিও কংগ্রেসের হয়ে ভোট গমতে এসছেন। তিনি হঠাৎ করে আমাকে ডেকে নিয়ে বললেন যে এই ভদ্রলোককে আপনি চেনেন? বলে হ্যাঁ চিনি। তখন আমি বললাম এর নাম তো প্রণব রায়, কি হয়েছে? বলে এই ভদ্রলোক বলছেন যে মনসুর আলী নাকি নির্বাচনে পরাস্ত হয়েছেন। কে মনসুর আলী? মনসুর আলী হচ্ছেন কংগ্রেসের খুব ডাকসাইটে বড় নেতা, মুসলিমদের মধ্যে সোনামুড়ায় বক্সনগর বিধানসভা কেন্দ্রে তিনি জানান বাস হচ্ছে তার ব্যবসা, তাকে কেউ হারাতে পারবে না, এরকম আর কি। তার সাথেই দাঁড়িয়েছিলেন মাস্টারদা। তো মাস্টারদা যে আমাদের প্রার্থী এগুলোও জানেন, আপনি তখন তো কি বলেছে? সে বলছে মনসুর আলী সাহেব নাকি পরাস্ত হয়েছেন। দেখুন তো এটা কি কথা, এটা হতে পারে? মনসুর আলী কি করে ভোটে পরাস্ত হবে? বললো ঠিক আছে আমি দেখি, খবর নিয়ে দেখি। তা আমি গিয়ে প্রণবকে ডাকলাম। হ্যাঁ, প্রণব, পশ্চিমবাংলা আদাবেশি সন্ত্রাস চলছে। আসলে সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী, সেই সময় পশ্চিমবাংলা থেকে যারা আত্মরক্ষার জন্য পশ্চিমবাংলা ছেড়ে পার্টির কর্মী ত্রিপুরা এসেছেন তার মধ্যে প্রণব অন্যতম। এখানে এসে সে সক্রিয়ভাবে কাজ করছে। তো প্রণবকে ডেকে বললাম কি হয়েছে প্রণব? সব ভোট গণনার কাজে এসছে, তার মূল দায়িত্ব ছিল ভোট গণনা কর্মীদের খাবারের ব্যবস্থা করা, সারাদিনে 2-3 বার। তো তুমি নাকি এরকম বলেছো? বলে হ্যাঁ, মনসুর আলী সাহেব তো হেরে গেছেন। তোমাকে কে বলেছে? বলে ভানুদা বলেছেন। তখন আমাদের অফিস হচ্ছে বরতলা, এই 2তলা বাড়ি। তো ভানুদা বলেছে তুমি কি করে জানলে? তখন তো আর আপনার ওই ছোট্ট ফোন নাই, তুমি কি করে জানলে? হেডমাস্টার মাস্টার যে ঘরটা ভোট তো গণা হচ্ছে, স্কুল বন্ধ, স্কুলের যারা মাস্টারমশাই তাদের মধ্যে একটা অংশ যারা একটু আগ্রহী আমাদের সমর্থক, তারা এই গণার সময় স্কুলের মাস্টার সেজে তারা ঢুকে গেছেন। হেডমাস্টারমশাইয়ের ঘরটা খোলা রেখে এই টেলিফোনটা তারা ব্যবহার করছেন। বলে এটার মাধ্যমে যোগাযোগ করে জানলাম যে মনসুর আলী সাহেব হেরেছেন। তো মনসুর আলী সাহেব হেরেছেন, জিতলেন কে? বললেন আমাদের প্রার্থী জিতেছে। আপনি কি নামটা কি? বলে সেটা তো আমি বলতে পারবো না। ঠিকঠাক বলছো তো? বলে হ্যাঁ। তুমি একটা কাজ করো, ভারতকে আবার ফোন করো, জানো তো আমাদের প্রার্থীকে কে জিতলেন? তো কিছুক্ষণ পরে আমি দাঁড়িয়ে আছি, 7-10 মিনিট পরে এসে বললেন আমাদের এই মাস্টারদার কথা বললেন। মাস্টারদার তখন অন্য নাম, সেই নামই বললেন এবং পরে বললেন তিনি মাস্টারদার নামে পরিচিত, তিনি জয়যুক্ত হয়েছেন। আমি তো মাস্টারদার বলতে চিনে গেছি, ওই জরুরি অবস্থার সময় যে মিটিং করেছি মির্জাতে, তাকে আমি দেখেছি, সেই সময় থেকে একটা পরিচিতি। তা আমি তো অবাক, মাস্টারদার জিতে গেছেন মনসুর আলীকে পরাস্ত করে। আমি সেখান থেকে শুনে আসি, আমি তাকে বললাম যাই হোক তুমি হইচই করো না, এটা হুল্লোড়ি করো না, এটা ভোটের গণা চলছে, হতে পারে সে মনসুর আলী হেরেছে, আমরা একটা শুনেছি, বাকি কোথায় কি হয় না দেখে শুনে হইচই করো না, আস্তে আস্তে কাজ করো। আমি ফিরে এসে ওনাকে আমি বললাম যে না খবরটা তো সঠিক,
মনসুর আলী সাহেব তো পরাস্ত হয়েছেন, তা আমার কাছ থেকে শোনার পর তিনি বিশ্বাস করেছেন। তাহলে কে জিতেছে? তখন বললাম তিনি, তাকে সবাই মাস্টারদের বলে জানেন। মাস্টারদের মানে তিনি নিচু ক্লাসে, হ্যাঁ মাস্টারদের বলে জানেন। আসলে তার নাম হচ্ছে ফয়জুর রহমান। তিনি নিচু ক্লাসের ছেলেদের প্রাইভেট পড়াতেন, টাকা দিলে নিতেন, না দিলে নাই। সেই থেকে তিনি সবার কাছে মাস্টারদা। তিনি জয়যুক্ত হয়েছেন। তখন সেই ভদ্রলোক বলছেন তাহলে তো অবস্থা ভালো না। তিনি খুব সিগারেট খেতেন, একটার পর একটা সিগারেট খাচ্ছেন, বলছে তাহলে তো মনে হচ্ছে অবস্থাটা খুব একটা ভালো না। এই নির্বাচনে 56টা আসনে বামফ্রন্ট জিতল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে। আরএসপি 2টো আসনে জিতল, ফরওয়ার্ড ব্লক 1টা আসনে জিতল, আর 4টা আসনে 56টা ছেড়ে যে 4টা আসন উপজাতি যুব সমিতি প্রথম তারা 4টা আসনে জিতল ট্রাইবেল রিজার্ভ আসনে। বামফ্রন্ট সরকার তৈরি হলো। তাহলে এটা কি? এটা জাতীয় পরিস্থিতিতে জরুরি অবস্থার বিরুদ্ধে যে আন্দোলন, তাতে ইন্দিরা গান্ধীকে কোণঠাসা করে নির্বাচনে কংগ্রেসকে প্রথম পরাস্ত করে অকংগ্রেসী সরকার কেন্দ্রে তৈরি করা, লোকসভা নির্বাচনে ত্রিপুরার 2টো আসনে ফল ভালো না হলেও কৌশলগত যে অবস্থান নিয়ে 2টো অকংগ্রেসী সরকার ত্রিপুরায় তৈরি করা হলো, পুরনো কংগ্রেসীদের যে সুবিধাবাদী ভূমিকা এটা এক্সপোজ করা হলো। তারপর এখান থেকে বেরিয়ে এসে বামফ্রন্ট তৈরি করে বিকল্প সরকার তৈরি করার যে স্লোগান, বিধানসভা ভাঙো রাষ্ট্রপতি শাসন, এই স্লোগান নিয়ে যে আমরা গেলাম, এটার প্রতি জাতীয় পরিস্থিতির প্রেক্ষাপটে ত্রিপুরার বামপন্থী ফ্রন্টের পক্ষে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বের প্রতি দেখা গেল যারা কয়েক মাস আগে লোকসভা নির্বাচনে তাদেরকে পরাস্ত করলো, তারাই দুহাত ভরে 60 ভাগের বেশি ভোট দিয়ে 56টা আসনে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে জয়যুক্ত হতে সাহায্য করলো। এটাই রাজনীতি, এটাই হচ্ছে অভিজ্ঞতা। কাজে এর মধ্য দিয়ে ত্রিপুরা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে একটা আমূল গুণগত পরিবর্তন ঘটলো। আমি এই পিছনের ঘটনাগুলি বললাম বিশেষ করে যারা নবীন অংশের কমরেড, তারা অনেকে এগুলো জানে না। যারা একটু আগ্রহী, তারা ইতিহাস মানে ঘাটাঘাটি করে জানার চেষ্টা করেছেন, তারা হয়তো এগুলি জানবেন, কিন্তু একটা অংশ তারা নাও জানতে পারেন। তার জন্য পুরনো নবীন মিলিয়ে আমার যা স্মরণ শক্তি, তার প্রতি আস্থা রেখে বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম।